আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় জীবন জীবিকা রক্ষায় বাংলাদেশের পদক্ষেপের সাফল্য জাতিসংঘকে জানালেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রবাসীদের প্রতি সহমর্মিতার আহ্বান। গণধর্ষণের ঘটনায় সিলেটের ছাত্রলীগ নেতাসহ 9 জনের বিরুদ্ধে মামলা, খাগড়াছড়িতে গ্রেফতার 7, সাভারে স্কুল ছাত্রীর ঘাতক রিমান্ডে। কক্সবাজারের 8 থানায় নতুন ওসি যোগদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মিয়ানমারের চ্যালেঞ্জ মোকাবেলায় জেলার সব পুলিশ বদল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসের সামনে টিকিট প্রত্যাশীদের বিক্ষোভ, করোনা টেস্টের রিপোর্ট না পাওয়া সহ নানা ভোগান্তি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীতে জীবন জীবিকা রক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপের সাফল্য জাতিসংঘকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে করোনার ভ্যাকসিন বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনার দাবি রাখেন তিনি। রোহিঙ্গা সংকট মিয়ানমারেরই সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে উল্লেখ করে এ ব্যাপারে প্রত্যাশা করেন আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা। এই কঠিন সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রবাসী শ্রমিকদের প্রতি সহমর্মিতার আহ্বান জানান শেখ হাসিনা। করোনা মহামারীতে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের বক্তব্য রাখছেন বিশ্ব নেতারা। এতে সরকার প্রধান হিসেবে 17তম বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও মাতৃভাষা বাংলায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। প্রাধান্য দেন বৈশ্বিক করোনা পরিস্থিতিকে, গুরুত্ব পায় ভ্যাকসিন প্রসঙ্গও। কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাস্বত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। ফিলিস্তিনে নিপীড়িত মানবতার ন্যায়সঙ্গত দাবির পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে চান আন্তর্জাতিক মহলের জোরালো উদ্যোগ। বাংলাদেশ 11 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। অভিবাসীদের সংকট সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশের সরকার প্রধান। প্রবাসী শ্রমিকগণ স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছেন। এই মহামারীর কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেককে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো কোনো রাষ্ট্রের একার পক্ষে মোকাবেলা সম্ভব নয় উল্লেখ করে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের 75 বর্ষ পূর্তিতে এর সনদসমূহের বহুপাক্ষিকতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শেখ হাসিনা বলেন, এর আদর্শ সমুন্নত রাখতে বাংলাদেশ বদ্ধপরিকর। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ। স্বামীকে আটকে রেখে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ধর্ষণকারী শনাক্ত ও গ্রেফতারে এখনও নেই কোনো অগ্রগতি। ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুর সহ 6 জনের নাম উল্লেখ করে 9 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর স্বামী। দুর্বৃত্তরা ছাত্রলীগের কেউ নয় বলে দাবি করেছে কলেজ শাখা ছাত্রলীগ। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্ট। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের 7 নম্বর ব্লকের এই কক্ষটি 2012 সাল থেকে ছাত্রলীগের দখলে। শুক্রবার রাতে কলেজের প্রধান ফটকের সামনে নিজেদের গাড়িতে বসে গল্প করছিলেন স্বামী স্ত্রী। 5 জন যুবক তাদের গাড়িটি ঘিরে ধরে তাদের নামান। 3 যুবক স্ত্রীকে টেনে ছাত্রাবাসের একটি কক্ষের সামনে নিয়ে যান। স্বামীকে গাড়িতে আটকে রাখেন 2 জন।
ঘণ্টাখানেক পর স্ত্রীকে বিধ্বস্ত অবস্থায় পান স্বামী। ঘটনার পর শুক্রবার রাত 10টায় নির্যাতিতা ও তার স্বামীকে উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। 9 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। নাম উল্লেখ করা 6 আসামি হলেন সাইফুর রহমান, তারিকুল ইসলাম, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান ওরফে মাসুম। এদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের সাবেক ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। যারা সাধারণ স্টুডেন্ট আছি এর সাথে কেউই জড়িত না। অবশ্যই যারা ঘটিয়েছে এখানে তারা বাহিরের ছিল, যতটুকু আমরা স্টুডেন্টের কাছ থেকে পরে শুনতে পাচ্ছি। আমাদের আবাসিক ছাত্র এখানে কেউ ছিল না। পৈশাচিক এ ঘটনায় জড়িতদের ধরতে শুক্রবার রাত থেকেই অভিযানে নামে পুলিশ। অভিযান চালানো হয় এমসি কলেজ ছাত্রলীগের দখলে থাকা কক্ষেও। উদ্ধার করা হয় অস্ত্র, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রাথমিক যা করণীয় তদন্তের ক্ষেত্রে সব কিছু করা হয়েছে এবং সামনে যা যা করণীয় সবই করা হবে। এটা এখনও হয়নি, চেষ্টা আছে এবং আমরা লোকেশন নিয়ে তারপর ব্যবস্থা নেব। ঘটনার পর বন্ধ ঘোষণা করে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। দুর্বৃত্তরা ছাত্রলীগের কেউ নয় দাবি করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এমসি কলেজ শাখা ছাত্রলীগ। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। দাবি করেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। ছাত্রাবাস বন্ধ, এমসি কলেজ ক্যাম্পাস বন্ধ। এই সুযোগে যে নিকৃষ্ট কুলাঙ্গারের এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং অবরোধ কর্মসূচি। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রেমে সাড়া না পেয়ে সাভারে স্কুল ছাত্রী নীলাকে হত্যার মূল আসামি মিজানকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে খাগড়াছড়িতে ডাকাতি ও প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ মামলায় 9 আসামির 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ঢাকা জেলা চিফ জুডিশিয়াল আদালতে তোলা হয় সাভারের কিশোর গ্যাং লিডার মিজানকে। প্রেমে সাড়া না পেয়ে স্কুল ছাত্রী নীলাকে হত্যা মামলার মূল আসামি সে। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার রাতে তেঁতুলছড়া ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে মিজান ও তার 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে। নীলার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 20 সেপ্টেম্বর নীলা রায়কে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং লিডার মিজানুর রহমান। এদিকে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। ঢাকা আরিচা মহাসড়কে সাভারের গ্যান্ডা বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই আশ্বাস দেন। এই ব্যাপারে আমি নিজেই প্রত্যেকের সাথে কথা বলেছি এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছি যে দল মত এবং কোন সুপারিশের ঊর্ধ্বে থেকে এদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে খাগড়াছড়ি সদরের একটি বাড়িতে ডাকাতি ও প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলায় 9 আসামির 7 জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্র ও শনিবার চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকি 2 আসামিকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে খাগড়াছড়ির বলপাইয়া এলাকার একটি বাড়িতে প্রথমে ডাকাতি ও পরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে 9 ডাকাত গণধর্ষণ করে। পরে সেই নারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্ত্রীকে ধর্ষণের অভিযুক্ত ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। অসুস্থ স্বামীর জন্য জরুরি ভিত্তিতে রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এই নারী। গত 15 সেপ্টেম্বর ওই নারী তার স্বামীকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করান। চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করার পরামর্শ দেন। রক্ত জোগাড় করতে হাসপাতালের 2য় তলার ব্লাড ব্যাংকের সামনে যান তিনি। সেখানে মনোয়ার হোসেন সজীব তাকে রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। পরদিন 16 সেপ্টেম্বর সজীব ওই নারীকে মিরপুরের মণিপুরি পাড়ার শিফা ভিলা নামে একটি বাড়িতে ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে। 25 সেপ্টেম্বর রাতে মিরপুরের মণিপুর এলাকার একটি বাড়ি থেকে ধর্ষক সজীব ও তার সহযোগী মাসনু আরা বেগম শিল্পীকে গ্রেফতার করে র্যাব।
টেকনাফ সহ কক্সবাজারের ৮ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পরবর্তী পরিস্থিতিতে ১,৪১৩ পুলিশ সদস্যকে বদলি করা হয়। শনিবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের আদেশে ওসিদের নিয়োগের কথা বলা হয়েছে। বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জায়গায় টেকনাফ থানার ওসির দায়িত্ব পেয়েছেন হাফিজুর রহমান। কক্সবাজার সদর থানায় শেখ মনিরুল পিয়াস, উখিয়া থানায় আহমদ মঞ্জুর মোর্শেদ, মহেশখালী থানায় আব্দুল হাই, চকরিয়া থানায় শাকের মোহাম্মদ জুবায়ের, রামু থানায় AKM আজমিরুজ্জামান, পেকুয়া থানায় সাইফুর রহমান মজুমদার ও কুতুবদিয়া থানায় জালাল উদ্দিনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনার পর জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব পুলিশ সদস্যকে বদলি করে পুলিশ সদর দপ্তর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমার ইস্যুতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কক্সবাজার জেলার সব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজার জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বদলিতে সেবার মান বাড়বে বলেও জানান তিনি। গতকাল ধানমন্ডির বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের বদলি চলমান প্রক্রিয়া। অপরাধ কমাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আসাদুজ্জামান খান কামাল। এদিকে সিলেটে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। কক্সবাজার বলে কথা নয়, এটা পুলিশের একটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়াই বদলি হয়েছে এবং ভবিষ্যতে যেখানে যেটা প্রয়োজন পুলিশ সেইভাবে বদলি করে যাবে এবং করছে। প্রত্যেকটা অ্যাকশন আমরা যে করে থাকি সেইগুলিতে আমরা চিন্তা ভাবনাই করে থাকি, যেটা নিশ্চয়ই সেবার মান বাড়বে। ওসি সে তো আপনি ঘটনা জানেন, সেগুলি বিচারাধীন রয়েছে, সেইখানে আমার কোনো মন্তব্য নাই। কাউরান বাজারে সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিস ও মতিঝিল বিমান অফিসের সামনে শনিবারও বিক্ষোভ করেছে প্রবাসীরা। সময়মতো করোনা টেস্টের রিপোর্ট না পাওয়া, ভিসার মেয়াদ বাড়ানো সহ নানা অনিশ্চয়তার অভিযোগ তুলে ধরেন তারা। এছাড়াও বিমান অফিস থেকে রিয়াদ ও জেদ্দাগামীর রিটার্ন টিকিট কনফার্ম করা হলেও চরম শঙ্কার মধ্যে রয়েছেন দাম্মামগামী প্রবাসীরা। গেল বেশ কদিন ধরেই সৌদি প্রবাসীরা টিকিটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের সামনে অবস্থান নিয়েছেন। 3 দিন ধরে প্রবাসীদের টিকিট দেওয়া শুরু হলেও ভিড় একটুও কমেনি। বেশ কিছু দাবিতে যান চলাচল বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। সময় মতো টিকিট পাবেন কিনা তার শঙ্কা এখনো রয়েছে তাদের মাঝে। এরা বলছে যে 4 তারিখে আসতে সবাই। আমরা বলতে যে 4 তারিখে না এসে আজকে আমরা যদি 4 তারিখে টিকিট টোকেনটা আমাদের দিয়ে দেন, তাহলে আমরা 4 তারিখ হোক 5 তারিখ হোক, যার যার টোকেনের গায়ে তো নাম্বার লেখা আছে, কে কোন দিন আসবো। 4 তারিখ থেকে যে টিকিটগুলো দিবে বা ফ্লাইটগুলো চালু করবে, যেন 16 মার্চে তারা এয়ারপোর্ট থেকে ফিরে এসেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। আর যারা টিকিট পেয়েছেন সৌদি যাওয়া নিয়ে তাদেরও কমেনি দুশ্চিন্তা, কারণ ফ্লাইটের মাত্র 24 ঘন্টা আগে তারা টিকিট পাচ্ছেন। এরই মাঝে শেষ করতে হবে করোনা টেস্ট। ওনাদেরকে আমরা কোশ্চেন করছিলাম যে আমরা যদি অন্য কোনো খান থেকে যদি করোনা সার্টিফিকেট নেই, এটা কি সম্ভবভাবে অ্যাকসেপ্ট করবে? ওনারা বলতেছে হ্যাঁ করবে। এখন এর ভিতরে আমরা কিন্তু কনফিউজ আছি, যেহেতু বিগত যারাই গেছে সবাই সরকারি হাসপাতাল থেকে করোনা সার্টিফিকেট দিচ্ছে। যদি আজকে যদি আমরা গিয়ে করোনা করি, তো কালকে যদি না পাই রিপোর্টটা, তো কিভাবে আমরা যাবো? মতিঝিল বাংলাদেশ বিমান অফিসের সামনে প্রতিদিন ভোর থেকে অপেক্ষায় থাকেন রেমিটেন্স যোদ্ধারা। রিয়াদ ও জেদ্দাগামীরা রিটার্ন টিকিট কনফার্ম করতে পারলেও অপেক্ষায় দাম্মামগামীরা। বলে দাম্মামের কোনো ইয়েই নেই, ভিসাই নেই, এখন টিকিট দেওয়া হয় না, শুধু রিয়াদ আর জেদ্দা দেওয়া হচ্ছে। কোনো লঞ্চের বিমানে টিকিট তো পাই না, সৌদি লঞ্চে গেলে এখনও টিকিট নাই। বাংলাদেশের বিমান আসছে, বাংলাদেশের বিমানও টিকিট নাই, গালফ এয়ারও নাই, ইতিহারও নাই। কোনটাই যাবো আমরা এখন? আমরা তো কোনো দিশা পাইতেছি। একই সাথে চান সকলের ভিসার মেয়াদ বৃদ্ধির নিশ্চয়তা। যার পাসপোর্টের মেয়াদ গেছে তার পারবে না, যার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা নভেম্বর ডিসেম্বর আসছিল তাদের পারবে না, সবার পারে না, এটা আমরা জানি, আমরা দেখছি। টাকা লাগে, টাকা নোক, আমরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা যাওয়ার জন্য প্রস্তুত, যেই ভাবে হোক আমাদেরকে সৌদি প্রবাসী যারাই আমরা আছি আমাদেরকে নেয়, কি করলে আমরা যাইতে পারব তারা এটা বলুক। সময় মতো প্রবাসে ফিরতে না পারলে চাকরি হারানোর অনিশ্চয়তা সহ নানা দুশ্চিন্তায় পড়েছেন অনেক প্রবাসী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,১২৯ জনে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে ১০,৭৬৫টি নমুনা পরীক্ষায় ১,১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩,৫৭,৮৭৩ জনে। মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,৭৫৩ জন। মোট সুস্থ হয়েছে ২,৬৮,৭৭৭ জন। দেশে করোনা শনাক্তের হার ১০.২৭%, সুস্থতার হার ৭৫.১০ ও মৃত্যুর হার ১.৪৩%। ভাঙনের মুখে গণফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলটির একাংশের বর্ধিত সভায় বহিষ্কার করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়াকে। দলের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদী জানিয়েছেন, দলকে গতিশীল করার লক্ষ্যে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কাউন্সিল। তবে ডক্টর কামাল হোসেন জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী বর্ধিত সভা ডাকার ক্ষমতা নেই তাদের। গণফোরামের গৃহবিবাদের শুরু, দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া মোকাব্বির খানের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া না নেয়া নিয়ে আভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হয় সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে সরিয়ে ডক্টর রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করায়। কেন্দ্রীয় কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করার পর মতবিরোধ আরও চরমে ওঠে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বর্ধিত সভা করেন গণফোরামের এক অংশ। সংগঠনের ঐক্য স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের জন্য অত্র সভার সিদ্ধান্ত মোতাবেক কথিত সাধারণ সম্পাদক জনাব রেজা কিবরিয়া, মহসিন রশিদ, আওয়ামা শফিকুল্লাহ, মুস্তাক আহমেদ, এই ৪ জনকে বহিষ্কার করা হলো। আমাদের প্রচণ্ড শ্রদ্ধা আছে, যেহেতু বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, আমরা ওনাকে এখন এই সভা থেকে আহ্বান জানাচ্ছি যে আপনি যেসব লোক বিতর্কিত তাদের পরিহার করেন। সম্মেলনে যে কাউন্সিলের ডেলিগেটসরা আসবে তাদের মতামত সাপেক্ষে ওনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। একই সাথে ঘোষণা করা হয় দলের কাউন্সিলের তারিখ। গণফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৬শে ডিসেম্বর ২০২০ আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে মোস্তফা মহসিন মন্টু সাহেবকে আহ্বায়ক করে গঠিত হবে। তবে টেলিফোনে বাংলা ভিশনকে ডক্টর কামাল হোসেন জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্ধিত সভা করার এখতিয়ার তাদের নেই। ওরা কোনো বর্ধিত সভা কল করার কোনো ক্ষমতা নেই তাদের। তারা ২ জন সাধারণ মেম্বার ছিল, এখন তো তারা সেটাও নাই। ওদের ওটাগুলো কল করার কোনো ক্ষমতাও ছিল না। যা করেছে এটা কোনো তাৎপর্য নেই। এত সহজ হতো শৃঙ্খলা ভেঙে দল ভাঙাতে অনেকেই করতে হয়। ২ জন কিছু খামখেয়ালি কিছু করলে দলের ঐক্য কিছু হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে রবিবার জরুরি সভা ডেকেছেন ডক্টর কামাল হোসেন। সে সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোটাররা পরিবর্তন চায়। ১২ বছরে দেশের ফুটবলকে পেছনে ঠেলে দিয়েছে কাজী সালাউদ্দিনের কমিটি। মন্তব্য শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের। ভোট টানতে ঢাকার ক্লাব কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছে সমন্বয় পরিষদ। ১ অক্টোবর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে সমন্বয় পরিষদ। জমে উঠেছে বাফুফে নির্বাচনের প্রচারণা। সিনিয়র সহসভাপতি পদে আব্দুস সালাম মুর্শিদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সমন্বয় পরিষদের শেখ মোহাম্মদ আসলাম। তিনি বলেন, দেশের ফুটবল উন্নয়নে বাফুফেতে পরিবর্তন এখন সময়ের দাবি। উনি আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বলে হোয়াট ওয়াজ দ্য গোল্ডেন ডেজ। আসলাম যখন 84-এ আফগানিতে টপ স্কোরার হয়েছে, সালাউদ্দিন সাহেব ওয়াজ ফোর্সড টু রিটায়ার। উনি রিটায়ার করতে বাধ্য হয়েছে। গ্যালারিতে তখন বলতেন, আপনারা বলতেন, এই বহা ওরে বহা, আমরা আসলাম না তৈরি করতে পারি, আসলামের থেকে বেটার প্লেয়ার আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। আসলামের প্যানেলে সভাপতি ছাড়া বাকি সবগুলো পদেই আছেন প্রার্থী। ক্লাব কাউন্সিলরদের কাছে ভোটের মাধ্যমে প্রতিবাদ জানানোর অনুরোধ জানান সমন্বয় পরিষদের প্রার্থীরা। 3টা টার্ম তো দেখলেন, আমাদেরকে একটা টার্ম অন্তত সুযোগ দেন, যারা আমরা প্রমাণ করতে পারি যে এই 4 বছরের ভিতরে আমরা ফুটবলটাকে অন্তত একটা জায়গায় তুলে ধরবো। এবং আপনারা জানিয়ে দেন যে আপনারা ব্যালটের মাধ্যমে আপনারা প্রতিবাদ করতে পারেন। শুধু ডিস্ট্রিক্ট লিগই শেষ করে নেই, আমাদের এই যে 2য় বিভাগ, 3য় বিভাগ, 1ম বিভাগ লিগ, এদেরকেও শেষ করা হচ্ছে। আমাদের এখন দরকার চেঞ্জ। আকাশ কুসুম কোনো প্ল্যানিং আমরা তৈরি করব না। আমরা যেটা বাস্তবায়ন করতে পারবো, যতটুকু পারবো সেটুকুই আমরা তৈরি করবো ইনশাল্লাহ। সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক।
তবে বাকি পদগুলোয় দুই প্যানেলের একাধিক প্রার্থী থাকায় জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনায় জীবন জীবিকা রক্ষায় বাংলাদেশের পদক্ষেপের সাফল্য জাতিসংঘকে জানালেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রবাসীদের প্রতি সহমর্মিতার আহ্বান। গণধর্ষণের ঘটনায় সিলেটের ছাত্রলীগ নেতাসহ 9 জনের বিরুদ্ধে মামলা, খাগড়াছড়িতে গ্রেফতার 7, সাভারে স্কুল ছাত্রীর ঘাতক রিমান্ডে। কক্সবাজারের 8 থানায় নতুন ওসি যোগদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মিয়ানমারের চ্যালেঞ্জ মোকাবেলায় জেলার সব পুলিশ বদল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসের সামনে টিকিট প্রত্যাশীদের বিক্ষোভ, করোনা টেস্টের রিপোর্ট না পাওয়া সহ নানা ভোগান্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।